হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা দেখো, প্রথমেই সংক্ষেপে ভূমিকা দেবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে মুদ্রার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যিক উপাদান যেখানে নীরব বা অস্পষ্ট, সেখানে মুদ্রা ঐতিহাসিকদের নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে ইতিহাসের শূন্যস্থান পূরণ করে। ডিডি কোসাম্বি বা রমিলা থাপরের মতো ঐতিহাসিকরা ইতিহাস পুনর্গঠনে মুদ্রার সাক্ষ্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবারে হচ্ছে ইতিহাস পুনর্গঠনে মুদ্রার ভূমিকা। প্রথম পয়েন্ট সেখানে আছে কি দেখো, রাজনৈতিক ইতিহাস ও কাল নির্ণয়। মুদ্রায় খোদাই করা রাজার নাম, উপাধি, সন, তারিখ এবং রাজকীয় প্রতীক থেকে রাজবংশের কালক্রম ও সঠিক সময়কাল জানা যায়। বিশেষ করে ব্যাক্ট্রিয়, গ্রিক, শক, পার্থিয়ান এবং কুষাণ রাজাদের ইতিহাস জানার জন্য আমরা প্রায় সম্পূর্ণভাবে মুদ্রার ওপর নির্ভরশীল। সাহিত্যিক উপাদানে এই রাজাদের সম্পর্কে খুব নগণ্য তথ্য পাওয়া যায়। যেমন শুধুমাত্র মুদ্রার ওপর ভিত্তি করেই প্রায় 30 জন ব্যাক্ট্রিয় গ্রিক রাজার নাম ও অস্তিত্ব সম্পর্কে জানা সম্ভব হয়েছে। তারপরে বলা হচ্ছে অর্থনৈতিক অবস্থার দর্পণ। মুদ্রায় ব্যবহৃত ধাতুর ধরন, ওজন ও বিশুদ্ধতা দেখে তৎকালীন অর্থনীতির স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেমন কুষাণ ও আদি গুপ্ত যুগে প্রচুর বিশুদ্ধ স্বর্ণমুদ্রা ভারতের সেই সময়ের সমৃদ্ধ ও অর্থনীতির প্রমাণ দেয়। পক্ষান্তরে স্কন্দগুপ্তের পরবর্তী সময় বা গুপ্ত পরবর্তী যুগে মুদ্রায় খাদ বা ভেজালের আধিক্য এবং স্বর্ণমুদ্রার অভাব অর্থনীতির অবক্ষয়কে নির্দেশ করে। রোমান মুদ্রায় প্রাপ্তি প্রাচীন ভারতের সাথে রোমের বাণিজ্যিক প্রমাণ দেয়। অর্থাৎ রোমান মুদ্রার যে প্রাপ্তি, রোমান মুদ্রা যে আমাদের এখানে ভারতে পাওয়া গেছে, সেটা বলা হচ্ছে যে রোমানদের সঙ্গে যে ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেটা তার প্রমাণ। তারপরে বলা হচ্ছে দেখো, ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি। মুদ্রায় অঙ্কিত দেবদেবীর মূর্তি ও প্রতীকী রাজার ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও তৎকালীন ধর্মীয় অবস্থার পরিচয় দেয়। যেমন কুষাণ সম্রাট কনিষ্কের মুদ্রায় বুদ্ধ ও শিবের উপস্থিতি তার পরধর্ম সহিষ্ণুতার প্রমাণ। আবার সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদক মূর্তির উপস্থিতি তার সঙ্গীত প্রেম ও শৈল্পিক মানসিকতার পরিচয় বহন করে, যা ইতিহাসের এক অনন্য দলিল। সাতবাহন রাজাদের মুদ্রায় জাহাজের ছবি তাদের সামুদ্রিক কার্যকলাপের ইঙ্গিত দেয়। তারপর কি বলা হচ্ছে দেখো, সাম্রাজ্যের সীমানা নির্ধারণ। কোনো নির্দিষ্ট রাজার মুদ্রা যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে ও ধারাবাহিকভাবে পাওয়া যায়, ধরে নেওয়া হয় সেই অঞ্চলটি তার সাম্রাজ্যভুক্ত ছিল। এটি প্রাচীন ভারতের মানচিত্র তৈরি করতে এবং রাজাদের রাজ্য জয়ের সীমানা বুঝতে ঐতিহাসিকদের বিশেষভাবে সাহায্য করে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় মুদ্রা কেবল বিনিময়ের মাধ্যম ছিল না, তা ছিল সমকালীন ইতিহাসের দর্পণ। প্রাচীন ভারতের রাজনৈতিক উত্থান পতন, অর্থনৈতিক সমৃদ্ধি বা অবক্ষয় এবং সাংস্কৃতিক বিবর্তনের সঠিক চিত্র তুলে ধরতে মুদ্রার গুরুত্ব অপরিসীম। তাই প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রাকে অন্যতম শ্রেষ্ঠ ও প্রামাণিক উপাদান হিসাবে গণ্য করা হয়। পরের প্রশ্ন হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। প্রথমে সংক্ষেপে ভূমিকা আছে, দেখো একদম সংক্ষেপে ভূমিকা লিখে দেবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব জীবনে দুঃখের কারণ ও তার নিবারণের জন্য যে 4টি ধ্রুব সত্য প্রচার করেছিলেন, তা চতুরার্য সত্য নামে পরিচিত। এই চতুরার্য সত্যের চতুর্থটি হল দুঃখ নিবারণের মার্গ বা দুঃখ থেকে মুক্তির পথ। বুদ্ধদেবের দুঃখ নিবারণের জন্য যে 8টি বিশেষ পথের নির্দেশ দিয়েছেন, তাকেই
বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এবার অষ্টাঙ্গিক মার্গের মূলনীতি, এই পয়েন্টটা দেখে নেব, অষ্টাঙ্গিক মার্গের মূলনীতি। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার অষ্টাঙ্গিক মার্গের মূলনীতি দেখো। গৌতম বুদ্ধের মতে মানুষের দুঃখের মূল কারণ হলো তৃষ্ণা বা কামনা। এই তৃষ্ণা বিনাশের জন্য তিনি 8টি পন্থার কথা বলেছেন, যা একত্রে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এই 8টি পথ হলো সৎ বাক্য, ব্যাকেটে যেগুলো লেখা আছে এগুলোও লিখতে হবে পরীক্ষায়, সত্য এবং সংযত কথা বলা, সৎ কর্ম মানে অহিংস ও সৎ কাজ করা, সৎ জীবন, তারপরে সৎ চেষ্টা, সৎ চিন্তা বা স্মৃতি, তারপরে বলা হচ্ছে দেখো সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ সমাধি। এই 8টি পথের কথা বলা হয়েছে, ঠিক আছে। বুদ্ধদেব মনে করতেন কঠোর তপস্যা বা অত্যাধিক ভোগবিলাস উভয়ই নির্বাণ লাভে বাধা। তাই তিনি এই দুইয়ের চরম পন্থার মধ্যবর্তী পথ বা মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন, যা এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই পালিত হয়। এবার উপসংহারে কি লিখবে দেখো। পরিশেষে বলা যায় অষ্টাঙ্গিক মার্গ কেবল ধর্মীয় অনুশাসন নয়, এটি একটি উন্নত নৈতিক জীবনযাপনের আদর্শ। এই মার্গ অনুসরণ করলে মানুষের চিত্ত শুদ্ধি ঘটে এবং অন্তরের লোভ দেশ মোহ দূর হয়। ফলস্বরূপ মানুষ জন্ম মৃত্যুর চক্র বা ভবচক্র থেকে মুক্তি পায় এবং বৌদ্ধ ধর্মের পরম লক্ষ্য বা নির্মাণ লাভ করতে সক্ষম হয়। তারপরে বলা হচ্ছে কি হরপ্পার ধর্ম এখানে কি বলা হচ্ছে দেখো। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতায় কোনো মন্দির বা লিখিত দলিল না মেলায় সিলমোহর, পোড়ামাটির মূর্তি, স্থাপত্যের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা এই সভ্যতার ধর্মমত পুনর্গঠন করেছেন। ঐতিহাসিক ব্যাসামের মতে মূলত প্রকৃতি ও উর্বরতা শক্তির উপাসনাই ছিল এই ধর্মের মূল ভিত্তি। তারপরে কি বলা হচ্ছে, হরপ্পার ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি। হরপ্পার ধর্মীয় জীবন ছিল বৈচিত্র্যময় ও প্রতীকধর্মী। প্রথমত এই ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল মাতৃদেবীর পূজা। পোড়ামাটির অসংখ্য নারী মূর্তি ও গর্ভ থেকে চারাগাছ নির্গত হওয়ার সিলমোহর প্রমাণ করে যে তারা দেবীকে বিশ্বজননী বা উর্বরতার প্রতীক বলে পূজা করত। দ্বিতীয়ত হচ্ছে পুরুষ দেবতার অস্তিত্ব ছিল প্রবল। মহেঞ্জোদড়োতে প্রাপ্ত সিলমোহরে যোগাসনে বসা তিমুখ বিশিষ্ট এবং হাতি বাঘ ও গন্ডার পরিবেষ্টিত পুরুষ দেবতাকে জন মার্শাল আদি শিব বা পশুপতি বলে অভিহিত করেছেন। তৃতীয়ত তারা অশ্বত্থ গাছ, একশৃঙ্গ পানি, কুঁজ বিশিষ্ট ষাঁড়কে পবিত্র জ্ঞান করত। এছাড়া লিঙ্গ ও যোনি পূজা এবং কালীবঙ্গান ও লোথালে অগ্নিদেবী প্রমাণ করে যে তারা সৃজনী শক্তি ও অগ্নি পূজায় বিশ্বাসী ছিল। মহেঞ্জোদড়োতে বৃহৎ স্নানাগার, ধর্মীয় শুদ্ধিকরণ ও প্রাপ্ত তাবিজের ব্যবহার জাদুবিদ্যার বিশ্বাসের ইঙ্গিত দেয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো। পরিশেষে বলা যায় হরপ্পার ধর্মে মেসোপটেমিয়া বা মিশরের মতো কোনো জাঁকজমকপূর্ণ মন্দিরের অস্তিত্ব ছিল না, তবে মাতৃকা উপাসনা, শিব পূজা, যোগ সাধনা, বৃক্ষ পূজার যে ধারা হরপ্পাবাসীরা শুরু করেছিল তা পরবর্তীকালে হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এবং ভারতীয় সংস্কৃতির ভিত্তি স্থাপন করে।